হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এবং জেআইবিটি গ্রুপ সি যারা চাকরি পেয়েছে বা ওয়েটিং লিস্টের জন্য যারা চাকরি পায়নি তাদের স্বাগত জানাচ্ছি। জেআইবিটি একটা লম্বা প্রসেস, একটা বড় প্রক্রিয়া যেটা 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বর্তমানে চলছে। জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মধ্যেও অনেকগুলো উদ্বেগ আছে, অনেকগুলো কনফিউশন আছে জেআইবিটি ফাইনাল মেরিট লিস্ট নিয়ে। সেই কনফিউশন উত্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের পরে অফার ছাড়া হবে। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য, যদিও প্রতিশ্রুতি বাস্তব এর সাথে আগে মিল ছিল না, তবে বর্তমান মুখ্যমন্ত্রী একজন প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী, শিক্ষিত মুখ্যমন্ত্রী, হয়তো মিল থাকবে। সবচেয়ে বড় ইস্যু যেটা এখন জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ওয়েটিং লিস্ট এবং বহিরাজ্যের চাকরি, যেটা জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা কিন্তু গ্রুপ ডি তে হবে। গ্রুপ সি তে 200-250 জন ক্যান্ডিডেট বহিরাজ্যে চাকরি পেয়েছিল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বা নিয়ারেস্ট যে স্টেট গুলো আছে ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গে 200 থেকে 250 অফার পশ্চিমবঙ্গে গিয়েছিল। পশ্চিমবঙ্গে 200 থেকে 250 অফার যাওয়াতে যেদিন যেদিন ফাইন্যান্স মিনিস্টারে বেরিয়েছিল, যেদিন ত্রিপুরার বেকাররা জানতে পারলো যে পশ্চিমবঙ্গে বা অন্যান্য স্টেটে 200+ চাকরি গিয়েছে, তখন ত্রিপুরার 200 জন বেকারের মানে অন্ন বা বস্ত্র বাসস্থান কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, মুখের অন্নটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। কারণ সেই 200 বা 250 জন কিন্তু ত্রিপুরা থেকে চাকরি পাওয়ার কথা ছিল, কারণ তখন পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না, তখন পিআরটিসি উঠিয়ে দেওয়া হয়েছিল। যদিও অতীতেও পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সির মতো পোস্ট গুলোতে কিন্তু ত্রিপুরাতে পিআরটিসি আগে ম্যান্ডেটরি ছিল, সেটা পরে এটা তুলে নেওয়া হয়। সে তুলে নেওয়ার কারণে 200 থেকে 250 জন ক্যান্ডিডেট কিন্তু ত্রিপুরা থেকে বঞ্চিত হয়েছিল বহির্রাজ্যে চাকরি হওয়াতে। এবং জেআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে সেরকম হবে, গ্রুপ ডির ক্ষেত্রে হয়তো 200-250 ক্যান্ডিডেট বহির্রাজ্যে চাকরি পাবে। এখন কথা হলো বহিরাজ্যে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু সবাই জয়েন করেনি, তারা ম্যাক্সিমাম সংখ্যক নাম্বার প্রার্থীরা চাকরিতে জয়েন করেনি। ধরো 100 জনের মতো হয়ে যাবে যারা জয়েন করেনি। যদি যদি ওয়েটিং লিস্টে থাকতো, যে 100 জন জয়েন করেনি সে 100 জনের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে 100 জনকে চাকরি দেওয়া যেত, মানে 100টা পরিবারের মুখে আবার হাসি ফুটতো। একমাত্র ওয়েটিং লিস্টের জন্য 100 জন বেকারদের কিন্তু মানে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। এরপর আছে 400+ বেকার ভ্যাকেন্সি পড়ে রয়েছে, কারণ 2400+ ভ্যাকেন্সি ছিল এবং 1900+ ভ্যাকেন্সি নিয়োগ করা হয়েছে, 430টার মতো ভ্যাকেন্সি পড়ে গিয়েছে। ও যদি ওয়েটিং লিস্ট থাকতো 430 জন বেকারকে চাকরি দেওয়া যেত। এরপরে ওয়েটিং লিস্টের যে গল্পটা, এটা আরো অনেক লম্বা, আরো অনেকটা দুঃখজনক, বেদনাদায়ক। কারণটা কি, জেআইবিটির ক্ষেত্রে দেখবে, গ্রুপসের ক্ষেত্রে দেখবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট জেআইবিটি গ্রুপসিতে চাকরি করছে, চাকরিতে জয়েন করছে। এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু টিপিসির মাধ্যমে আইসিডিএস এ বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বা তোমাদের এগ্রিকালচার অফিসার কিন্তু চাকরি পেয়ে গেছে। হয়তো ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং ও চাকরি পেয়ে যাবে টিপিসির মধ্যে ইঞ্জিনিয়ারিং। মানে ম্যাক্সিমাম সংখ্যক জেআইবিটি গ্রুপ সি থেকে পাস করা ম্যাক্সিমাম সংখ্যক বেকার কিন্তু টিপিসির মধ্যে চাকরি পেয়ে গেছিল, বা টিপিসির মাধ্যমে এবার যারা চাকরি পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক বেকার জেআইবিটি গ্রুপ সি তে অলরেডি চাকরি করছিল। সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু হিউজ হবে, হিউজ নাম্বার ক্যান্ডিডেট হবে। অর্থাৎ তারা গ্রুপ সি তে চাকরি পেয়েছে জেআইবিটি, এখন তারা একটা ভালো চাকরি পেয়েছে, এটা জীবন উন্নতিতে তারা মানে বড় যে চাকরিটা, অর্থাৎ যেহেতু টিপিসির মাধ্যমে রেগুলার স্কেলের চাকরি, সেই রেগুলার স্কেলের চাকরিটা তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং তারা জেআইবিটি গ্রুপ সি থেকে রিজাইন করে নিয়েছে। যদি এখন ওয়েটিং লিস্টে থাকতো তাহলে সেই ওয়েটিং লিস্টে কিন্তু এখানে আরো 300-400 বেকারদের চাকরি দেওয়া যেত। যদিও এতদিন সরকার টানতো না, এতদিন ওয়েটিং লিস্ট আটকে রাখতো না, কিন্তু যদি রাখতো, যদি ওয়েটিং লিস্ট থাকতো, যদি সেই মানে প্রসেসটা মেনটেন করা হতো, এটা তো আইনি প্রসেস, বেআইনি তো কিছু নয়, তাহলে কিন্তু আরো 300 থেকে 400 জন বেকার আরো চাকরি দেওয়া যেত। মোটামুটি বহিরাজ্যে চাকরি 400 ভ্যাকেন্সি পড়ে থাকা প্লাস জেআইবিটি গ্রুপ সি পেয়ে বড় চাকরিতে জয়েন করা, সব মিলে 800 থেকে 900 জন বেকার কিন্তু আরো চাকরি পেয়ে যেত। কাগজে কলমে যদিও 1980 জনের মতো বেকারকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু যদি আমরা দেখি বহিরাজ্যে কেউ জয়েন করিনি বা অন্য চাকরি পেয়ে সবাই চলে গেছে, সেই সংখ্যাটা যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 1500 থেকে 16 জন গ্র্যাজুয়েটি গ্রুপ সি তে চাকরি পেয়েছে। বাকি কিন্তু পোস্টগুলো এমনিই পড়ে রয়েছে, অর্থাৎ 8 থেকে 900 পোস্ট এইভাবেই পড়ে রয়েছে। ওয়েটিং লিস্ট থাকলে সে 800 থেকে 900 জন বেকারের চাকরি পেত। জিআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রেও সেটাই হবে, সেটাই স্বাভাবিক, সেটাই নিয়ম, সেটা জিআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে হবে। এখন দেখার বিষয়, গ্রুপ ডির ক্ষেত্রে তো আলাদা করে ওয়েটিং লিস্ট দেবে না, কারণ জিআইবিটি গ্রুপ সি আর গ্রুপ ডি একটা একই প্রসেস, একই বোর্ডের আন্ডারে দুইটা প্রসেস, যেহেতু গ্রুপ সির ক্ষেত্রে দেয়নি গ্রুপ ডির ক্ষেত্রেও দেবে না। মানে সেই 2500-র মধ্যে জিআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে সেই আবার বঞ্চিত হবে। হয়তো 2500-র ভিতরে সবাই জয়েন করলো, পরে বেটার চাকরি পেলে চলে যাবে, বহিরাজ্যে জয়েন করবে না, মানে 2000-এর মতো হয়তো ঠিকঠাক চাকরি করবে, আর 500 জনের মতো ভ্যাকেন্সি হয়তো জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে এইভাবেই পড়ে থাকবে, মানে ওয়েটিং লিস্ট।
না থাকার কারণে এটাই হবে, এটাই হচ্ছে। একমাত্র ওয়েটিং লিস্টের জন্য জেআইবিটি গ্রুপ সি তে 800 থেকে 900 জন বেকারের মানে চাকরি পায়নি, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও এই সংখ্যাটা 500 থেকে 600 স্বাভাবিকভাবেই হবে। কারণ বেটার চাকরি পেলে সবাই চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। তবে বর্তমান সরকারের একটা জিনিসে আমাদের অবশ্যই মানে সাধুবাদ বা ধন্যবাদ জানানো দরকার। সেটা হলো, আমরা দেখেছি গত 6 বছর আগে, অর্থাৎ এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে চাকরির যে প্রসেস গুলো চলতো, জেআইবিটি গ্রুপ ডি বা জেআইবিটি বলতে কোনো বোর্ড ছিল না, জেআইবিটি তারা কিভাবে চাকরির প্রসেস গুলো চলতো, বিভিন্ন দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে হতো। এমনকি শিক্ষক পদে চাকরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ তো কি জিজ্ঞেস করা হতো, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হতো, এবং কোশ্চেনের উত্তর ঠিকঠাক দিলে সেটাতে তুমি ঠিকঠাক নাম্বার পেয়েছো কিনা তা জাস্টিফাই করার কোনো ছিল না, বা তুমি কত পেয়েছো ইন্টারভিউতে, বা স্বচ্ছতাভাবে মেনটেন হয়েছে কিনা তা জাস্টিফাই কোনো বিষয় ছিল না। আগে যেটা ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতো, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হলে সেটাতে স্বচ্ছতা থাকবে, সেটা মানে কিভাবে মেনটেন করবে, অনেক তো নাম বাবার নাম জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হতো। সেই সময় কিন্তু সেই মানে কি ছিল, পরীক্ষা ছিল না, সেইভাবে ইন্টারভিউ হয়ে যেত, চাকরি হয়ে যেত। পুলিশ কনস্টেবলও সেইভাবেই চাকরি হয়ে যেত। তারপরে গ্রুপ ডি গ্রুপ সি এর ক্ষেত্রে সেইভাবে চাকরি হয়ে যেত। বিদ্যুৎ দপ্তরে এবং কি শিক্ষা দপ্তরে শিক্ষকরাও সেইভাবে চাকরি পেয়ে যেত। তারপরে পঞ্চায়েত দপ্তরে বা রেভিনিউ ডিপার্টমেন্টের চাকরি সেভাবেই হয়ে যেত। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বর্তমানে নিয়োগ করা হচ্ছে, আগে রুরাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসারও নিয়োগ করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত গুলিতে, সেগুলিও কিন্তু মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি হয়ে গেছিল। তহসিলদারের চাকরি হয়েছিল, মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি হয়েছিল। মানে হিউজ হিউজ নাম্বার অফ এক্সাম্পল আছে বিগত সরকারের আমলে, যেটা মৌখিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের ইন্টারভিউতে গেলে নাম জিজ্ঞেস করলো বা যা কিছু জিজ্ঞেস করলো, তুমি কত পেলে সেটা তো আইডেন্টিফাই করতে পারবে না। তুমি যতটা কোশ্চেন জিজ্ঞেস করতো সবটি কোশ্চেন উত্তর পারলেও তুমি চাকরি পাবে, সেটা কোনো সিউরিটি ছিল না। সিউরিটি না থাকাতে সবাই একটা কনফিউশনে ছিল, সবাই ডাউটে ছিল সেই স্বচ্ছতা ঠিকঠাক মেনটেন করা হবে কিনা। কিন্তু স্বচ্ছতা কিছু মেনটেন করা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বিশেষ পরিচিত বা নেতা মন্ত্রী তাদের ঘরে ঘরে বাড়ি ঘরেই ম্যাক্সিমাম চাকরি গিয়েছে। এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট না করার তো কিছু নেই। সরকারের যত খারাপ দিক আছে সেগুলো তো আমরা বিশ্লেষণ করবোই, ভালো দিকগুলো তো কিছু কিছু তো বিশ্লেষণ করা দরকার। তখন একটা স্বচ্ছতার প্রতীক হিসেবে জেআইবিটি নিয়ে এসেছে আমাদের ত্রিপুরার বর্তমান সরকার, যদিও প্রসেসটা অনেকটা লম্বা, সেদিকে আমরা আসছি। জিআইবিটিটা চালু হতে কি হয়েছে, একটা স্বচ্ছতা মেনে জিআইবিটি গ্রুপসের ক্ষেত্রে যে চাকরি পেয়েছে, কতজন পার্টির ছেলে মেয়ে বা কতজন চাকরি এর উপরে পেয়েছে। ম্যাক্সিমাম সংখ্যক চাকরি তো মেরিট লিস্ট অনুযায়ী, অর্থাৎ প্রতিভার মাধ্যমে চাকরি পেয়েছে। প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, পরীক্ষা ভালোভাবে দিয়েছে, পরীক্ষাতে ভালো নাম্বার পেয়েছে, চাকরি পেয়েছে, এবং চাকরিতে নিঃসন্দেহে তারা চাকরি করছে, একটা স্বচ্ছতা মেনটেন করে চাকরিতে পেয়েছে। এখন কথা হলো, যদি সেটা মৌখিক পরীক্ষার মাধ্যমে হতো, মৌখিক পরীক্ষার মাধ্যমে যদি হতো, এই 1900 প্লাস বেকার কি চাকরি পেত, সবাইকে চাকরি পেত? পেত না তো। সেখানেই তো স্বচ্ছতাটার ভাবমূর্তি নষ্ট হতো। মৌখিক পরীক্ষার মাধ্যমে হলো তো অনেকেই যারা জিআইবিটি গ্রুপ সিতে চাকরি পায়নি তারা পেয়ে যেত, যারা ট্যালেন্টেড ছেলে তারা চাকরি পেত না। এরপরে আছে জিআইবিটি গ্রুপ ডি। জিআইবিটি গ্রুপ ডি কোনো সময় তোমাদের রিটেন মাধ্যমে পরীক্ষা হয়নি। এবার যেহেতু জিআইবিটি গ্রুপ ডিটা রিটেনের মাধ্যমে হয়েছে, রিটেনের মাধ্যমে হয়তো আমরা একটা ধরে নিচ্ছি আমি 60 পেয়েছি, 70 পেয়েছি, 50 পেয়েছি, 40 পেয়েছি, 35 পেয়েছি। আমি একটা নাম্বার তো পেয়েছি, নাম্বার পাওয়াতে আমাদের মনে একটা আশা তো জেগেছে, আমি এত নাম্বার পেয়েছি চাকরিটা পাবো। যদি তারপর সাথে ইন্টারভিউ হয়েছে, এখন যদি পুরোটাই যদি ইন্টারভিউ হতো, আমি কি জানতাম আমি কত পাবো? আমাদের কি সেই আশা জাগতো? সেই আশা জাগতো না তো। আমরা আমাদের মধ্যে আশা জেগেছে, আমরা 50, 60, 70 পেয়েছে, তাই আমরা আন্দোলন করছি যে তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করো, তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করো। মানে কি, আমাদের মধ্যে একটা আশা আছে যে আমরা চাকরিটা পেতে পারবো। আশাটা কি কোথায় থেকে জেগেছে? আশাটা জেগেছে কারণ এটা রিটেনের মাধ্যমে নিয়োগ হয়েছে বলে। যদি ভাইবার মাধ্যমে নিয়োগ হতো তাহলে আন্দোলনও প্রয়োজন পড়তো না, বা এত আশাও জাগতো না। কারণ মুখ চেনা মুগের ডাল যেটা বলা হয়, যার পরিচিতি ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, ম্যাক্সিমাম তারাই চাকরি পেয়ে যেত। স্বচ্ছতাটা কতটুকু মেনটেন হতো। কিন্তু বর্তমান সরকার এসে স্বচ্ছতা মেনটেন করতে পেরেছে, কিন্তু স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে কি একটা সমস্যা কি হয়ে যাচ্ছে, মানে সময়টা সময়টা হিউজ নাম্বার সময় নিয়েছে। সময়টা মানে বেকারদের জীবন থেকে 5টা বছর মুছে নিয়েছে 2020 থেকে 2025। অর্থাৎ এমন সময় সময় নিয়েছে যে এই সময় এর ব্যবধানে কেউ আর আরেকটা ইন্টারভিউ দিতে পারবে না। কেউ যে জিআরবিটি গ্রুপ ডি ওয়ানটা যেটা দিয়েছে তারা গ্রুপ ডি, আর যদি জিআরবিটি গ্রুপ ডি জিআরবিটি টু আসে সেটা দেওয়ার বয়স থাকবে না, এরকম কিন্তু অনেকেই পেয়েছে। তবে মেধার ভিত্তিতে চাকরি হয়েছে, দারিদ্র পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পেয়েছে। যদি মেধা থাকে গ্রাম অঞ্চলেও চাকরি গিয়েছে। এখানে সরকারের ভাবমূর্তিও ঠিকঠাক গিয়েছে স্বচ্ছতার মধ্যে নিয়োগ হলে, এবং আইনে কিন্তু কোনো বাধা বা বিপত্তি আসেনি। যেরকম আগের গভর্নমেন্ট চাকরি দেওয়ার পরে, মৌখিক মাধ্যমে চাকরি দেওয়ার পরে আইনি অনেকগুলি বাধা বিপত্তি এসেছিল, এবং অনেকের চাকরি 200, 300, 300 টাকা মৌখিকভাবে চাকরি হয়েছিল নাকি, তাদের চাকরিও চলে গিয়েছিল, যেটা গভর্নমেন্টের একটা ভুলের জন্য চাকরি গিয়েছে।
কিন্তু বর্তমান সরকার কিন্তু এমন স্বচ্ছ ভাবমূর্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে, আইনি কিন্তু কোনো বাধা তাদের বিরুদ্ধে আসেনি বা আইনে কোনো বাধা আসেনি, এবং তাদের কিন্তু যারা চাকরি পেয়েছে স্বচ্ছন্দ মাধ্যমে পেয়েছে এবং তাদের চাকরিবিদতে কিন্তু কোনো কোশ্চেন মার্ক কিন্তু আসেনি, তারা নির্দ্বিধায় কিন্তু চাকরি করছে। এটা একটা বিষয় যেটা পজিটিভ ওয়ে। আর বাকি ম্যাক্সিমাম নেগেটিভ ওয়ে গুলো তো তোমরা সবাই জানো। ওয়েটিং লিস্ট, একটা ওয়েটিং লিস্টের জন্য জেআইবিটি গ্রুপ ডির 500 খানা ভ্যাকেন্সি দেখবে পড়ে থাকবে। কিভাবে পড়ে থাকবে? অনেকে বহিরাজ্যে জয়েন করবে না, অনেকে বেটার চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে। 500 মতো ভ্যাকেন্সি দেখবে ওয়েটিং লিস্টের জন্য, চাকরি হবে না। যদি একটা ওয়েটিং লিস্ট দেওয়া থাকতো 500 জন প্লাস বেকারের বেশি চাকরি হতো জেআইবিটি গ্রুপ ডিতেও, সেটা একটা নেগেটিভ নিউজ। তাছাড়া অনেকগুলি প্রতিশ্রুতি ছিল নির্বাচনের পূর্বে, বছরে 50,000 চাকরি দেওয়া হবে, প্রথম বছরে সরকারি শূন্যপদগুলি পূরণ করা হবে, কিন্তু বাস্তবে গত 6 বছর হয়ে গেছে, মাত্র 13,000 ভ্যাকেন্সি ফুলফিল করা হয়েছে। নির্বাচনের জন্য জেআইবিটি গ্রুপ সির প্রক্রিয়াটা বিধানসভা নির্বাচনের জন্য ডিলে হয়েছে, লোকসভা নির্বাচন ডিলে হয়েছে, বাই ইলেকশনের জন্য ডিলে হয়েছে, এখন পঞ্চায়েত নির্বাচনে ডিলে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে, কিন্তু এমন প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল। এবারে প্রতিশ্রুতিটা রাখা হবে না কেন সেটাই বিষয়। যদি এবারে প্রতিশ্রুতিটা রাখা হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছবিটা ত্রিপুরা বেকারদের মাঝে খুব সুন্দরভাবে প্রতিফলিত হবে যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একটা কথা দিয়েছে, এই কথাটা রেখেছে। আগে তো বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আগে এরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি। আগে সব প্রতিশ্রুতি কিন্তু বিগত যে সরকার ছিল সরকারের আমলে দেওয়া হয়েছে, মাননীয় বিপ্লব কুমার দেবের আমলে বা 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল ভিশন ডকুমেন্টে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দেয়নি। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছে, উনি যদি প্রতিশ্রুতিটা রাখে যে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখের পর পুরো প্রসেস গুলো কমপ্লিট করা হবে, 10,000 চাকরি দেওয়া হবে, তাহলে এটা খুবই ত্রিপুরার মানে ইতিহাসে একটা মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছে আর 10,000 জন বেকারে একসাথে চাকরি দিয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছে করে দিয়েছে। কিন্তু যদি যদি আগস্ট সেপ্টেম্বরে ফার্স্ট বা সেপ্টেম্বরের ভিতরে যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হয়, বেকারদের মধ্যে আবার একটা নেগেটিভিটি, আবার একটা কালো অধ্যায় শুরু হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু কথা রাখেনি, মুখ্যমন্ত্রীও আমাদের সাথে সেই ছেলে খেলাটাই করছে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কিন্তু আবার নষ্ট হবে। আশা করি মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি কথা রাখবে, উনি নিজে ভাবমূর্তি আর বারবার আর নষ্ট করবে না। কারণ বেকারদের নিয়ে আর মানে বেশি দিন রুখে দাঁড়ানো যাবে না। কারণ জেআইবিটি টু টু আনতে হবে, কারণ 2028-এ নির্বাচন আছে। সেই নির্বাচন যদি উত্তরণী পার হতে হয় তাহলে জেআইবিটি টু ও আনতে হবে। জেআইবিটি টু ছাড়া তো উত্তরণী পার হওয়া যাবে না, কারণ প্রচুর সংখ্যক বেকাররা যারা এখন বেকার বসে আছে তারা কবে আবার চাকরির জন্য প্রসেসে অংশগ্রহণ করবে, কবে আবার ইন্টারভিউ দেবে, কবে আবার পরীক্ষা দেবে, সবাই বসে আছে। তাহলে সেই দিকে তাকিয়ে জেবি টু আনতে হবে। এখন দেখার বিষয়, বর্তমান মুখ্যমন্ত্রী কথা রাখেনি আর স্বচ্ছতা ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে। তবে একটা বিষয়, অপেক্ষাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই অপেক্ষায় সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেই অপেক্ষার অবসান আদৌ নির্বাচনের পর হবে কিনা তা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী জানে, একদম, এবং জেআইবিটি নিজেও জানে না। মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদ জানে একমাত্র যে পঞ্চায়েত নির্বাচনের পর পুরো প্রসেসটা কমপ্লিট হবে কিনা, কি ভাবমূর্তিতে বর্তমান সরকার এগোচ্ছে। আর একটা ইস্যু যেটা আছে, নো বুট নো জব, সেই ইস্যুটাও একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই ইস্যুটাও পঞ্চায়েত নির্বাচন অনেকটা এফেক্ট করবে। যদিও 65% মানে সিটে বর্তমান সরকার অলরেডি জয়ী হয়ে গেছে, তারপরেও 35% সিটের ইলেকশন হবে, সেখানে নো জব নো ভোটের বিষয়টাও অনেকটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। তাছাড়া মুখ্যমন্ত্রী যখন কিছু পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে প্রার্থীরা বারবার বিভিন্ন কমেন্ট এতে দেয়, সেটাও মুখ্যমন্ত্রী নলেজে থাকে, সেই বিষয়টাও আছে। কিন্তু সবকিছু হবে। তবে জেআইবিটি গ্রুপসের ক্ষেত্রে যেরকম 700 থেকে 800 বেকারদের চাকরি পায়নি এক পর্যন্ত ওয়েটিং লিস্টের জন্য, জেআইবিটি গ্রুপ ডি হোক 500 থেকে 600 জন বেকার বা শূন্যপদ পড়ে থাকবে, বা 500 থেকে 600 জন বেকারের চাকরি হবে না। একমাত্র ওয়েটিং লিস্টের জন্য। রিজনটা হলো অনেকে চাকরি পেয়ে বেটার চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে বা বহিরাজ্যের তারা জয়েন করবে না। যদি এই ওয়েটিং লিস্টটা থাকতো তাহলে কিন্তু প্রচুর সংখ্যক বেকারের কিন্তু ফিউচারটা ডেভেলপড হয়ে যেত। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব